প্রথম দিন বোনের শ্বশুরবাড়িতে এসে পা ফেলতে না ফেলতে আমার হাতে 5 কেজি ছোট মাছ ধরিয়ে দিলেন বোনের চাচি শাশুড়ি। আমি অবাক চোখে তাকাতেই তিনি সোজা ঝাপটা বলে উঠলেন, বোনের শ্বশুরবাড়িতে এসে শুধু গিললেই তো হবে না মা, কিছু কাজও তো করতে হবে নাকি? আমি স্তব্ধ হয়ে গেলাম। কথাটা কানে গেল যতটুকু তার চেয়ে বেশি বুকে গিয়ে বিঁধল। অবাক চোখে একবার আপুর চাচি শাশুড়ি আর একবার দরজার কাছে দাঁড়িয়ে থাকা আমার বোনের দিকে তাকালাম। আজ প্রথম এ বাড়িতে এলাম, এখনো একটা দানা মুখে তুলে নেই, তবুও কত সহজে কেউ আমাকে খাবারের খোঁটা দিয়ে দিল। আমার আপুর সাথেও কি তাহলে এমনটাই হয়? অপমানে মুখ থমথমে করে আপুর দিকে তাকাতেই আপু অসহায় মুখে চুপ থাকার ইঙ্গিত করলো। আমার তাতেই আমার বোঝা হয়ে গেল আমার বোন এখানে কতটা সুখে আছে। আমি বরাবরই প্রতিবাদ মেয়ে, অন্যায় আমার সহ্য হয় না, আর আমাকে ঘিরে কারো কটু কথা তো কখনোই নয়। কিন্তু আজ আমি চুপ থাকলাম, বোনের সংসার বাঁচাতে নিজের এত বড় অপমান মুখ বুজে সহ্য করে নিলাম। তিনি আমার দিকে একবার তাকিয়ে মুখ ভেঙচি কেটে চলে গেলেন। উনি যেতে আমি আপুর দিকে তাকাতেই আপু ছুটি এসে আমার হাত থেকে ছো মেরে মাছের ব্যাগটা এক প্রকার কেড়ে নিল। কান্না জোরানো মুখে আমার দিকে তাকিয়ে বলল, আমি এতক্ষণই এগুলো কেটে দিছি, তুই যা আমার ঘরে গিয়ে বস, মাত্র এসেছিস, একটু বিশ্রাম নে। আমি শক্ত গলায় বললাম, তোর শ্বশুর বাড়ি না বিরাট বড় লোক, বিশাল বড় বাড়ি, কোটি কোটি টাকা, বিঘা বিঘা জমি, অথচ এতগুলা মানুষের কাজ করার জন্য একটাও কাজের লোক নেই। 5 কেজি গুঁড়ো মাছ তোকে একা কাটতে হবে। আপুর চোখ নামিয়ে নিল, ধীরে কণ্ঠে বলল, আছে তো কাজের লোক 3 জন, তাতে কি ঘরের বউকে তো একটু আধাটু কাজ করতে হয়, তাই না? আমি অবাক চোখে তাকালাম। 3 জন কাজের লোক থাকলেও 5 কেজি গুঁড়ো মাছ তোকে কাটতে হবে, আর এটাতে একটু আধাটু কাজ বলে? আপু কথা বাড়ালো না, মাছের ব্যাগটা একটা বলের উপর রেখে আমার হাত ধরে টেনে নিয়ে এলো ওর ঘরে। বাড়ির মধ্যে মানুষের শোরগোল, ছোটাছুটি হয়ে চলল, অথচ আমার চোখে শুধু একটা জিনিসই বিঁধছে, আমার বোন এখানে চাকরের মতো খাটছে। আজ এ বাড়িতে বিশাল আয়োজন, শুনেছি এ বাড়িরই মেজো ছেলে সকলে নয়নের মণি, আজ 7 বছর পর দেশে ফিরছে, তাকে ঘিরে এত আয়োজন, এত উৎসব। আমার বোনের শাশুড়ি নিজেই কল করে আমাদের সবাইকে আসতে বলেছিলেন, কিন্তু আম্মু আব্বু জরুরি কাজ করলো, ভাইয়েরও নাকি আসতে পারবে না, সেটাও আমি মর্যাদা রক্ষাতে আমাকে একাই পাঠাতে হলো। এখন মনে হচ্ছে আমি না এলে বোধহয় ভালো ছিল। আপু আমাকে খাটের উপর বসে জিজ্ঞেস করলো, আম্মু আব্বু আসেনি কেন? আমি অন্যদিকে ফিরে উত্তর দিলাম, জানি না। আর ভাইয়া? জানি না। এমন করব কথা বলছিস কেন? আমি তাকালাম আপুর দিকে, আপুর চোখ জ্বলে থো থো করছে, যেন এখনই কেঁদে দিবে। আমার বুকটা মুছে দিয়ে উঠলো। আমার বোন খুব ধৈর্যশীল, আমার মতো কথায় কথায় কান্না করার মতো বিদ্যুৎ ঘুটে স্বভাব ওর নেই। কি পরিমাণ না বলার কথা, দুঃখ কষ্ট ওর ভেতর জমা হলো, এইটুকু কথায় ওর চোখের জল আসে। আমি নিজেকে সামলে নরম গলায় বললাম, তুই কাঁদছিস কেন আপু? দ্রুত চোখের পানি মুছে নিল। কই কাঁদছি, তুই বস, আমি মাছগুলো কেটে রেখে আসছি, নইলে আবার নষ্ট হয়ে যাবে। আমি সাধলাম, নরম গলায় বললাম, আমার কাছে দে, আমি কেটে দিছি। আপুর সাথে সাথে বলে উঠল, চুপচাপ বস, তুই কখনো করিসনি এসব কাজ, আমি আসি। আমার বেশিক্ষণ লাগবে না। আপু মাছ কাটতে ব্যস্ত, আর আমি ঘরের কোনায় দাঁড়িয়ে আমার বোনের জীবন সমীকরণ মিলাচ্ছি। মানছি তার ধনী, কিন্তু আমরা তা নই, মধ্যবিত্ত পরিবারের বড় হওয়া আমাদের, তাই বলে কি আমাদের আত্মসম্মান নেই? আমরা তাদের মতো ধনী নই জেনেই তো তারা আমার বোনকে তাদের ঘরে তুলেছে, তাহলে এই আচরণ কেন? ঠিক তখনই রান্নাঘরের দিকে থেকে আরেকজন অচেনা মহিলা কটাস করে ডাকলো, ওই ওহির বোন, দাঁড়িয়ে কি করো? ওই হাঁড়িটা ধুয়ে দাও। বিয়েন বাড়ির মেয়ে বলে সারাদিন বসে থাকবা নাকি? কথাটা ছুরি হয়ে বিঁধল। আমি থেমে গেলাম। ওনার চোখে ছিল কেমন অবজ্ঞতা, যেন আমি কাজের মেয়ে। আমি কঠিন গলায় বললাম, আমি অতিথি হয়ে এসেছি, কাজ করার জন্য না। মহিলার সাথে সাথে মুখ বাঁকিয়ে বলল, উচ্চ শিক্ষিত হবে তাই না?
তোমরা তো এসব কাজ করে অভ্যস্ত, তাই তো বললাম। তাছাড়া নিজের বাড়িতে এমন কাজ তো সব সময় তোমরা নিজেরাই হাতে করে থাকো, তাহলে বোনের শ্বশুর বাড়িতে করে লজ্জা কি? এবার আর নিজেকে ধরে রাখতে পারলাম না। নাক শব্দগুলো যেন জুতার মতো এসে মুখে পড়ছিল। রাগে অপমানে বুকটা ধক ধক করছিল। আপু দৌড়ে এসে বলল, শুভ্র চুপ প্লিজ। কিন্তু আমি আর পারলাম না। আমি ঠান্ডা চোখে তাকিয়ে বললাম, কাজ করতে আমাদের লজ্জা নেই। আমাদের বাবা মা আমাদের এখন এমন শিক্ষা দেয়নি, কিন্তু আপনাদের মতো 2 টাকার মালিক হয়ে অহংকারে মাটিতে পা না পড়া মানুষ যেভাবে অন্যায়কে ছোট করে কাজ করিয়ে দেয়, সেই কাজ করতে আমি বাধ্য নই। কথা বলে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। পিছনে আপুর কান্না গলা, শুভ্রা শোন। কিন্তু আমি আর শুনলাম না। মানুষের ভিড়ের মধ্য দিয়ে দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলাম। হাওয়ায় ধুলাবালি উড়ছিল, মাথা গরম, চোখ জ্বালা করছে। আমার বোন এ বাড়িতে কিভাবে থাকবে? এ কোনো ঠিকানা সে সোসাই নিজের জন্য বেছে নিল। বাড়ির গেট থেকে বেরিয়ে রাস্তা পার রাখতেই হঠাৎ একটা কালো রঙের গাড়ি ঠিক আমার সামনে ব্রেক কষে থেমে গেল। আর 2 সেকেন্ডে দেরি হলো, আমি গাড়ির নিচে পড়ে পিষে যেতাম। এমনিতেই মাথা গরম, আমি রেগে চিৎকার করে উঠলাম, কানা নাকি? সামনে মানুষ চোখে দেখেন না? গাড়ির চারপাশে তখনই দরজা খুলো 3-4 জন ছেলে মেয়ে নেমে এলো। তারা একটু ভড়কে গেছে, আবার বিরক্ত। আপা আপনি হঠাৎ রাস্তার মাঝখানে কেন? আপনার নিজেরা তো হুঁশ নেই, কেমন করে হাঁটেন? তার মধ্যে থেকে একটা মেয়ে বলে উঠল, এই ওকে চেনা লাগছে বলেই এগিয়ে এলো আমার দিকে। তারপর অবাক হয়ে বলল, আরে তুই ওই ভাবির বোন না? তাদের কথা শেষ হবার আগেই দরজাটা খুলে ধীরে নেমে এলো একজন। লম্বা সুঠাম দেহ, ফর্সা গায়ের রং, গায়ে হালকা বিদেশি শার্ট, হাওয়ায় ওঠা চুল, গাঢ় চোখের দৃষ্টি যেন একবার চোখ রাখলেও সরানো যায় না। ছেলেটা গাড়ি থেকে নেমে আমার দিকে তাকালো, তার চোখে বিস্ময় আর কিছুটা কৌতূহল। মাথা সামান্য এক পাশে কাত করে বলল, আপনি ঠিক আছেন তো? নরম একটা কণ্ঠ। ভিড়ের মধ্যে সবাই চুপসে গেল। আমি ঠোঁট চেপে বললাম, হ্যাঁ। কিন্তু যিনি গাড়ি চালাচ্ছিল তার চোখ হয়তো ঠিক নেই। ছেলেটা 1 সেকেন্ডে আমার দিকে তাকালো, মনে হলো মুচকি হাসলো, তারপর ড্যাশবোর্ডে ভর দিয়ে বলল, আমার চোখ ঠিকই কাজ করছে, কিন্তু আপনার রাগটা, এটা বোধ হয় আমার চোখের থেকেও একটু বেশি কাজ করছে মিস সুব্রতা। আমি থমকে গেলাম, সে আমার নাম জানলো কিভাবে? আমি তো বলিনি। ছেলেটা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আমার সামনে এসে দাঁড়ালো, ফিসফিস করে শুধু বলল, কি এখনো বুঝলেন না? আমি অবাক চোখে তাকালাম, আপনি আমার নাম জানলেন কি করে? ছেলেটা বাঁকা হাসলো, গায়ে এমন ট্যাগ লাগিয়ে ঘুরলো যে কেউ তোমার নাম জানবে। আমি আগের থেকেও দ্বিগুণ অবাক হলাম। মানে? তোমার কপালে দেখো। আমি আতঙ্কে উঠলাম। আমাকে হ্যাশ করা দেখাচ্ছ কিনা ভেবে ভয় পেয়ে এক ঝটকায় কপালে হাত রাখলাম। সাথে সাথেই পেছনে হাসি রেল পড়ে গেল। আবার বুঝতে বাকি রইল না, এরা আমাকে অপদত্ত করা প্রতিযোগিতায় নেমেছে। দাঁত চেপে কিছু বলতে নিতেই পিছন থেকে এগিয়ে এলো একটা ছিমছাম গড়নের লম্বা চওড়া সুন্দর দেখতে ছেলে। এই নরম গলায় বলল, ভাই বাচ্চা একটা মেয়ে, ওর সাথে মজা করা কিছু ঠিক আছে? তখনই গাড়ি থেকে নেমে ছুটে এলো আরেকজন মেয়ে। আমি তাকালাম ওর দিকে, মুহূর্তেই চিনে ফেললাম তাকে। আহিল ভাইয়ার বোন, মানে আমার আপুর ননদ। আপুর বিয়ের দিন পরিচয় হয়েছিল ওর সাথে। খুব মিশক, হাসি খুশি, ভদ্র একটা মেয়ে। আমাকে দেখে ছুটে এলো ও, উদ্গণ নিয়ে বলল, সুব্রতা তুমি কখন এলে? মেয়েটা ভালো, তাই ওর সাথে রুড বিহেভ করতে চাইলাম না। নিজের রাগ সংবরণ করে বললাম, বেশ কিছুক্ষণ হলো তুমি রাস্তায় কি করছো? এখনই তো একটা দুর্ঘটনা হয়ে যেতে পারতো। এভাবে কেউ মাঝরাতে দিয়ে হাঁটে? চলো বাসায় চলবেই। আমার হাত টেনে ধরলো। ভদ্রভাবে তার হাত থেকে আমার হাতটা ছাড়লাম। যথেষ্ট সম্ভব কণ্ঠ নরম করে বললাম, তোমাদের বাসা থেকে এসেছি মেঘা, এখন আর যাব না। আম্মু কল করেছিল, এখনই বাসায় যেতে হবে, শুনলো না।
আবারও আমার হাত টেনে ধরলো। আরে চলো না, তুমিও চলে গেলে ভাবি কষ্ট পাবে। তাছাড়া তোমার সাথে কত আড্ডা দেওয়া বাকি। আমি আবারও আলতো হাতে ওর মুঠো থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিলাম। আমি বলে এসেছি, মেঘা আপু দেখেছে আমায়, কষ্ট পাবে না। আজ বরং হাসি অন্যদিক আড্ডা দেব তোমার সাথে বলেই পেছনে ফিরে হাঁটা ধরলাম। এখানে আর থাকা যাবে না, মন মেজাজ বিগড়ে আছে। কখন না আবার কাকে কটু কথা শুনিয়ে দেয়। হাঁটতে হাঁটতে চোখে নিজের অজান্তেই জল ভরে এলো আমার। এই বাড়িকে, আমার বাড়ির মানুষগুলো কে? সেই জলে ডুবিয়ে মরা অদম্য ইচ্ছে জেগে উঠল মনে। কিছুতেই কান্না চাপাতে পারছি না। তখনই পেছন থেকে কারো কণ্ঠে শুনে পা থেমে যায়। পেছন থেকে ভরাট গলায় কেউ বলে উঠল, সাবধানে দেখে শুনে যাবেন। মেয়ে সব ড্রাইভার তো আর আমার মতো দয়ালু না যে ঠিক সময় ব্রেক কষে। পরে দেখা যাবে গাড়ির নিচে পড়তেই ইজেক্স ত্যাগ করতে হয়েছে। আমি ফিরে তাকালাম না, তাতে তার চেপে সাহায্য করলাম। এবারে একটা মানুষকেও আমার আর সহ্য হচ্ছে না। চুপচাপ হাঁটা দিলাম সামনের দিকে। হাঁটতে হাঁটতে পেছন থেকে হালকা শব্দে কিছু বাক্য ভেসে এলো কানে। বাচ্চা একটা মেয়ে ভাইয়া, এটা বোধহয় ঠিক হয়নি, ও কষ্ট পেয়েছে। পরক্ষণে সেই চেনা গলা বোকার মতো বাস রাস্তা দিয়ে হাঁটছিল। কোনো যদি সময় মতো ব্রেক না নিতাম এটা ওর পাওয়া ছিল বরং কম। আর কিছু শুনতে পেলাম না আমি। অনেকক্ষণ মাথায় হাজারটা চিন্তা নিয়ে হাঁটতে হাঁটতে বাসায় পৌঁছালাম। গেট ঠেলে ভেতরে ঢুকতেই মনটা আরো ভারী হয়ে উঠল। পায়ের পাতায় যেন শক্তি নেই। তবুও নিজেকে টেনে হিঁচড়ে ড্রয়িং রুমে এসে ঢুকলাম। সোফার পাশে দাঁড়িয়ে ব্যাগটা নামাতে গিয়েছি, ঠিক তখনই আম্মু ছুটি এসে হাজির। চোখ মুখ দেখে মনে হলো অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছিলেন। এসে কণ্ঠিত গলায় জিজ্ঞেস করলেন, সুবি, তোরা আপুর বাড়িতে কি হয়েছে রে? আমি ব্যাগটা সোফায় রাখতে রাখতে শক্ত গলায় বললাম, কি হবে, কিছুই হয়নি। আম্মু ভুক উসকে তাকালেন আমার দিকে। কিছু হয়নি? তাহলে ওই ফোন করে কাঁদলো কেন? আমার বুকের ভেতরটা হঠাৎই গরম হয়ে উঠল। এতক্ষণ চেপে রাখা রাগটা আর ধরে রাখতে পারলাম না। কণ্ঠ শক্ত করে বললাম, আরো কাঁদবো? তোমার মেয়ে আরো কাঁদবে। বলেছিলাম না আম্মু, ওই বড়লোক বাড়িতে বিয়ে দিও না। কিন্তু তখন তো আমার কথা কেউ শোনোনি। আমি বলতেই আম্মু থমকে গেলেন। বিস্ময়ে তাকিয়ে রইলেন আমার দিকে। কি হয়েছে বলবি তো? আমার বুকটায় হঠাৎ বার হয়ে গেল। রাগ, অপমান, ভয় সব মিলে মিশে মাথার ভেতর কেমন একটা অদ্ভুত বিস্ফোরণ তৈরি হলো। ধীরে ধীরে আম্মুর দিকে এগিয়ে গিয়ে আম্মুকে সোফায় বসালাম, নিজেও আম্মুর পাশে বসলাম। তারপর আস্তে করে মাথাটা তার কোলে নামিয়ে দিলাম। আম্মুর কোলে মাথা রাখা মাত্রই চোখের কোণ ভিজে উঠল। সে এটা টের পেয়ে একবার চুলে হাত বুলিয়ে দিল। শুভ্রা, কি হয়েছে মা? বল আমাকে। আমি চোখ বন্ধ করলাম। গলার স্বর কেঁপে উঠল, আম্মু, কিছু মানুষ এত নিচু হতে পারে আমি জানতাম না। আম্মু ফের জিজ্ঞেস করলো, কি হয়েছে বলবি তো? আমি নরম কণ্ঠে বললাম, আম্মু, আপুকে কি কিছুদিনের জন্য বাসায় আনা যায়? হঠাৎ আপু তার নিজের বাড়ি আসবে, এতে হঠাৎ এর কি আছে? আম্মু কিছু ভেবে বলে উঠল, ওহির না কোনো দেবর আছে, দেশে আসার কথা এসেছে। সে আমি কি জানি? তো তোকে পাঠানো হলো কেন? ওর দাওয়াত করেছে বলেই তো। তো ওদের বাড়িতে কি হলো না হলো তুই জানিস না? তুই তো ওখানে ছিলি। আমি খাপ ছাড়া উত্তর দিলাম, না জানি না। এসব বাদ দাও তো, বলো আপুকে কি আনবে? প্লিজ আম্মু, কয়েকটা দিনের জন্য অন্তত ভালো লাগছে না আমার। আম্মু কিছুক্ষণ ভাবলো, তারপর আমার মাথায় হাত বুলাতে বলল, আনা যায়। এমনিতেই তো তোর ওদের নতুন বিয়ে, তার উপর ওর দেবর সবে বিদেশ থেকে দেশে ফিরছে। সকলকেই তো একবার একসাথে দাওয়াত করা প্রয়োজন। কথাটা শুনে ততক্ষণে উঠে বসলাম আমি। বুক কুঁচকে বললাম, তোমার মেয়ের বাড়ি সে আসবে, তার 14 গোষ্ঠীকে আনার তো কোনো প্রয়োজন দেখছি না আমি। আম্মু মুচকে হাসলো, ওটা ওর শ্বশুরবাড়ি পাগল। মেয়ের শ্বশুরবাড়ির লোকদের জন্য ওদের সম্মানার্থে কত কিছুই করতে হয়। এটা তো সামান্য দাওয়াত। আমি রাগে গজগজ করতে করতে সোফা থেকে উঠে দাঁড়ালাম।
তোমরা যা খুশি করো, এসবে আমাকে একদম ডাকবে না বলে দিলাম। বলে হন হন করে ঘরে চলে এলাম। যে বাড়িতে আমার বোনটা একটা মিনিট শান্তিতে বসতে পারে না, বিশ্রাম নিতে পারে না, পদে পদে তাকে মধ্যবিত্ত হওয়ার জন্য কথা শুনতে হয়, অপমানিত হতে হয়, সেই বেয়াদবদের বাড়ি বইটিকে এনে ভালো মন্দ গিলানোর মতো তো আমি কোনো কারণ দেখতে পাচ্ছি না। গজ করতে করতে ঘরে এসে বসতেই ফোনটাই বেজে উঠল। ভাইয়া, আমি কল রিসিভ করলাম না, ইসেই হলো না, আসলে মনটা খুব ভার, কোনো কিছুই ভালো লাগছে না, মাথাটা প্রচুর ধরেছে। মাইক্রোগ্রোনিক পেশেন্ট আমি, অল্পতেই মাথায় ব্যথা অত্যন্ত কমন ব্যাপার। তবে আমার কাছে এটা অসহ্য যন্ত্রণা, এতে যন্ত্রণা আল্লাহ আমার শত্রুকেও না দিক। অবশেষে লাইট অফ করে জানালার সকল পর্দায় টেনে দরজা লক করে শুয়ে পড়লাম। টানা একটা ঘুম দরকার আমার, নইলে মাথা ব্যথা কমবে না। পরের দিন সকালবেলা মাথাটা পুরোপুরি না কমলেও ভোরে হালকা ঠান্ডা বাতাসে একটু সতেজ লাগছিল। ভার্সিটির জন্য তাড়াহুড়ো করে রেডি হয়ে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে ডাইনিং রুমে এলাম। অনু আর শান্ত নিশ্চয় আমার জন্য অপেক্ষা করছে। ডাইনিং রুমে আসতেই ভেসে এলো রান্নাঘরে মশলার গন্ধ। ডাইনিং টেবিলে এসে বসতে আম্মু এলো। এক প্রকার শক্ত কণ্ঠে বলল, বস, খাবার দিচ্ছি, কাল না খেয়ে ঘুমাইছিস কেন? সাহেব এসে এতক্ষণ ধরে ডাকলো, উঠলি না? আমি কথা বললাম না, চুপ করে প্লেটটা টানলাম নিজের সামনে। আব্বুকে দেখা গেল না, বুঝলাম আগেই অফিসে চলে গেছে। ভাইয়ের দরজাটা বন্ধ, অবশ্য ওর এই সময় ঘুম থেকে ওঠার স্বপ্নেও ভাবা যায় না। চামচ দিয়ে ভাত একটু নেড়েছে, মুখে তোলার আগেই আম্মু গলা পেলাম। শুভ্রা, আমি অনামস্কৃত ভঙ্গিতে বললাম, বলো আম্মু। আম্মু চেয়ারটা টেনে বসলো আমার পাশে। তার মুখে এক ধরনের ভাব, যেন রাতভর ভেবে তারপরে সিদ্ধান্ত নিয়েছে। কাল রাতে ওদের বাসায় ফোন করেছিলাম, ওর শ্বশুরবাড়িতে তোর আব্বু ছিল সাথে। আমি চামচ থামিয়ে তাকালাম, তারপর আম্মু নিঃশ্বাস ফেলল। তাদের এই শুক্রবার দাওয়াত দিয়েছে। খাবার আমার গলায় আটকে গেল। দাওয়াত? সে বাড়ির লোকদের? কি লাভ? আমি ধীর গলায় বললাম, তাহলে আসবে? সাথে সাথেই আম্মুর মুখে দেখা মিলনো চাতকার হাসি, যা থেকে সহজে আন্দাজ করা যায় মেয়ের শ্বশুরবাড়ির লোকদের দাওয়াত করে যে তিনি বেজায় খুশি। অবশ্যই দাওয়াত দিয়েছি, আসবে না? আমাদের কথাকে অসম্মান করার জন্য হলেও তো আসবে। আমার মনে হলে কেউ গলায় মোচড় মেরে ধরেছে। আমি নিচু স্বরে বললাম, সম্মান। এক মুহূর্ত চুপ, তারপর খুব শান্তভাবে খাবার টেনে নিলাম, কিন্তু ভেতরে আগুন জ্বলছে। আম্মু চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল। কাল থেকে একটা জিনিস উল্টো ঘুরেছে বাড়িতে। অন্য সময় হলে আমার মায়ের ভয়ে আমি তথস্থ থাকি, মেকে মেকে পা ফেলি, কিন্তু কাল থেকে আমি যা খুশি বলছি, রাগ দেখাচ্ছি, অথচ আমার মা জননী খেপছেন না। একেই হয়তো বলে মা। মেয়ের মনে খবর নিশ্চয়ই তিনি আন্দাজ করতে পারছেন। আমি মুখে খাবার তুললাম, কিন্তু স্বাদ লাগে না একটুও। মাথার ভেতর শুধু একটাই কথাই ঘুরছে, এই শুক্রবার সে বাড়ির লোকদের সাথে আমার মুখোমুখি হতে হবে। কিভাবে সম্ভব? এদের দেখলেই যে আমার বুকের আগুন জ্বলে উঠবে। উল্টো পাল্টা কিছু করে বসবো না তো চলবে। গল্পটা যদি ভালো লাগে, পরবর্তী পর্বের জন্য আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। ধন্যবাদ।